তাহলে আমরা কতদিন এই কাজটা করছি, এখানে একটা কাজ বাকি আছে, এইটা এবং এইটা, এই দুই পাশে আনার। আচ্ছা, আনবো, তার আগে আমরা রেসপন্সিভ একটু দেখে আসি। রেসপন্সিভ হচ্ছে রেসপন্সিভ হচ্ছে একটা ওয়েবসাইট যে কোনো ডিভাইসে পারফেক্টলি সুন্দরভাবে প্রেজেন্ট হচ্ছে কি না, এইটা লক্ষ্য রেখে কাজ করারই হচ্ছে রেসপন্সিভ। যেমন আমার এটা একটা পেজ, এটাকে যদি আমরা 700 700 পর্যন্ত নিয়ে যাই, 700-র উপর পর্যন্ত নিয়ে গেলে এরকম দেখাচ্ছে। এর পরের ডিভাইসগুলোতে যদি আমরা দেখি তাহলে কী হবে, এইভাবে দেখাবে, কোনো কন্টেন্ট ভেঙে যাচ্ছে না বা কোন একটা কন্টেন্ট এর উপর আসতেছে না। তো এটাই মূলত কাজ। যে কোনো ডিভাইসে আপনি নিয়ে যান, এখান থেকে আপনার যদি আমি আইপ্যাড সিলেক্ট করি, আইপ্যাডের একটু প্রবলেম আছে, আইপ্যাডে আমরা এইভাবে দেখতে পাবো। এখানেও কোনো ইনফরমেশন ভেঙে যাচ্ছে না বা একটা ইনফরমেশন আরেকটা ইনফরমেশনের উপর যাচ্ছে না। তারপরে আমরা যদি হ্যাঁ, না না, সবগুলোই করতে হবে আমাকে, সব ডিভাইসে চেক করতে হবে কোন ডিভাইসগুলোতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, সে অনুযায়ী আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, যদি আমরা iPhone 6, 7, 8 করি তাহলে এইরকম হচ্ছে, তার মানে এখানে এইরকম হচ্ছে, এটাও ঠিক আছে। জি, জি অবশ্যই। যে ডিভাইসে গিয়ে ভেঙে যাবে সেই ডিভাইসের জন্য আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। একটা ডিভাইসের করলেই হয়ে যায়, একটা ডিভাইসের 700-র পরে আমরা একটা ধরলে মোটামুটি হয়ে যায়, ঠিক আছে। 700-র পরের ডিভাইসগুলোতে এরকমই দেখাবে, আর কোনো কিছুই নাই এই ওয়েবসাইটটা অন্তত। তাহলে একটা ডিভাইসের জন্য করলেই হয়ে যাবে। যেমন এইটা আমরা রেসপন্সিভ করিনি, দেখেন কি হচ্ছে, দেখছেন ভেঙে ভেঙে যাচ্ছে, লোগোটা কতটুকু হয়ে গেছে। তাহলে এইটা তো ভিউ করলে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, তাই না? তাহলে আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে করে আমরা যে কোনো ডিভাইসে গিয়ে সুন্দরভাবে দেখতে পাই। এটাই হচ্ছে রেসপন্সিভের কাজ। আর এই রেসপন্সিভটা আমরা মূলত সিএসএস কোডিং লিখেও করতে পারি, অথবা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করেও করতে পারি। যেমন একটা ফ্রেমওয়ার্ক আছে খুব পপুলার, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্ক রিলেটেড যদি আমরা কাজ করতাম তাহলে কিছুই করা লাগতো না, সে অটোমেটিক রেসপন্সিভ নিত। আচ্ছা, সেগুলো আজকে আমরা দেখব। তাহলে আমরা আজকে কোডিং এর মাধ্যমে কিভাবে আমরা ম্যাক্সিমাম কন্ট্রোলিং প্যানেল, একটা সফটওয়্যারের দুইটা জিনিস, ঠিক আছে, একটা সফটওয়্যারের দুইটা জিনিস দেখাচ্ছি। রিয়েল লাইফ স্কুল বিডি.com, এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। এখানে অনেক অপশন আছে, ফেসবুকের মতো পোস্ট দেওয়ার মতো, এই যে এরকম কিছু অপশন আছে এগুলোতে। তো দেখেন কখন এই পোস্টটা হবে, কখন এখানে কোনো কিছু পোস্ট করলে এখানে আসবে, এর এভরিথিং কন্ট্রোল করার জন্য এর কন্ট্রোলিং একটা প্যানেল আছে, এটাকে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। প্রত্যেকটা কন্টেন্ট যে কোনো সময় ইচ্ছে করলে যে কোনোটা দেওয়া যাবে, ডিঅ্যাক্টিভ করে দেওয়া যাবে, ডিলিট করা যাবে, সব করা যাবে যদি আমরা ওই কন্ট্রোলিং প্যানেলটা রাখি। তো একটা ওয়েবসাইট মূলত খুব বুটস্ট্র্যাপ খুব বেশি ইউজ হয় না, বাট কন্ট্রোলিং প্যানেল, কার শব্দ হচ্ছে যেন, বাট কন্ট্রোলিং প্যানেলটা আমরা
কমপ্লিট কন্ট্রোলিং প্যানেল বুটস্ট্র্যাপ দেখবে। এই যে এটা একটা বুটস্ট্র্যাপের, আমি এটার একটা প্যানেল নাম, এটার নাম প্যানেল লিখছে আর এরকম ডিজাইন চলে আসছে অটোমেটিক। এটা একটা রেসপন্সিভ, অটোমেটিক, আমাকে এর জন্য কোডিং করতে হয় না। এর জন্য যে মেনুটা চলে আসছে কীরকমভাবে, ঠিক আছে, এর জন্য আমাকে কোনো রেসপন্সিভ করতে হয় নাই। এটা আমরা ইউজ করছি বুটস্ট্র্যাপ, বা আমি ইউজ করছি বুটস্ট্র্যাপ। আচ্ছা, আমার সঠিক মনে নাই, অনেক দিন আগে তৈরি করছি। এরপরে আরেকটা কন্ট্রোল মেনু আসবে, সেখান থেকে কোন পোস্টটা রাখবে, কোন পোস্টটা রাখবে না, কি কি এখানে কন্টেন্টগুলো রাখবে, এভরিথিং সেই জায়গাতে দেওয়া আছে। সেই জায়গার মাধ্যমে আমরা বা এই ওয়েবসাইটটা কন্ট্রোল হয়ে থাকে। এই কন্ট্রোলিং প্যানেলগুলো তৈরির জন্য আমাদেরকে সাহায্য নিতে হয় বুটস্ট্র্যাপের। আর নর্মাল একটা ওয়েবসাইট মূলত নিজের থেকেই করতে হয় এর রেসপন্সিভিটি। একটা ওয়েবসাইটে বেশিরভাগ জিনিস বুটস্ট্র্যাপ ইউজ করা হয় না, শুধু এই মেনুটা বুটস্ট্র্যাপের মেনু দেখেন, না মেনুটা বুটস্ট্র্যাপের না। তো যাই হোক, কন্ট্রোলিং প্যানেলটা বেশিরভাগ আমরা ইউজ করব যখন আমরা ওয়েব ডেভেলপমেন্টে যাব। তো দেখি এইটা আমরা কোন জায়গায় যায় ভেঙে যাচ্ছে, এইটা আমরা আগে ফলো করব। কোন সৌন্দর্য হারিয়ে যাচ্ছে সেইটা আমরা আগে খেয়াল করব। এরকম থাকলেও সমস্যা নাই, 970 পর যদি বা 790 পরে বা 768 মূলত ধরা হয়, 768 এরপরে কি হয়ে যাবে, এই জিনিসটা এক লাইনে আসবে, মানে এরকম হয়ে যাবে, এরকম, ঠিক আছে। সে 100% উইথটা 100% নেবে, 100% উইথ নিচ্ছে, তাহলে এরকমভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা যাবে। আবার লোগোটা উপরে চলে যাচ্ছে, লোগোর উইথটাও 100% হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমরা করব, দেখেন কিভাবে করা যায়। আমাদের টার্গেট 768, এর নিচে যত ডিভাইস আছে সবগুলোর ক্ষেত্রে এরকম হয়ে যাবে ডিজাইনটা। তাহলে আমাদের ট্রাফিক্সে দেখেন মিডিয়া, সিএসএস মিডিয়া টাইপ, মিডিয়া কোয়েরি, আমরা এটা নিয়ে ওই কাজগুলো করতে পারবো। আননন কি, জি স্যার, তো ক্লাস চলতেছে স্যার। জি স্যার, জি
মিডিয়া কোয়েরির একটা কোড আছে, আমি কোডটা কপি করে নিচ্ছি। আমরা একদম লাস্টে বা এর জন্য একটা অতিরিক্ত সিএসএসও তৈরি করতে পারি। তো আমরা অতিরিক্ত সিএসএস তৈরি করব না, কারণ এখানকার কাজ রিলেটেড বা কাজটা দেখে দেখে আমাদেরকে এটা ডেভেলপ করতে হবে। যেমন একটা সিম্পল, এখানে বলা হচ্ছে মিন একবারে মিনিমাম উইথ 448, আমরা বললাম 768 পিক্সেল পর্যন্ত কি হবে টেস্ট করার জন্য বডির কালারটা লাইট গ্রিন দিলাম। দেখি আমাদের কাজ করতেছে কি না রেসপন্সিভটা। আচ্ছা, রিলোড। আচ্ছা, বডি কালার এইভাবে আমরা দেখতে পাবো না, আমরা একটা ডিভের কালার দিয়েছি। হেডার সেকশনের কালারটা চেঞ্জ করলে আমরা বুঝতে পারবো। কপি, সেভ। এই যে দেখেন, তাহলে আমাদের মিডিয়াটা কাজ করতেছে। মিডিয়া মানেই হচ্ছে কি, মিডিয়া রিলেটেড কাজ, ডিভাইস রিলেটেড কাজ। যতগুলো ডিভাইস আছে সেই ডিভাইসগুলোতে কিভাবে প্রেজেন্ট করব আমাদের ওয়েবসাইটটা, সেই রিলেটেড যে কাজগুলো থাকে সেটাই হচ্ছে মিডিয়া। এটা শুরু করার সময় মিডিয়া @media স্ক্রিন অ্যান্ড এই কথাটা লিখলে প্রত্যেকটা স্ক্রিনের জন্য ফিক্সড হবে। তো যখন মিনিমাম উইথ কি হবে 768 হবে বা 768-র নিচে থাকবে, তখন আমাদের এই হেডারটা কাজ করবে, উইদাউট কাজ করবে না। তাহলে এখন মিনিমাম ম্যাক্সিমাম দেখেন ম্যাক্সিমাম কত পর্যন্ত কাজ করবে, এটা যে 768 পর্যন্ত কাজ করবে, এর উপরে গেলে আর কাজ করবে না। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি 796। আমরা যদি একটু ছোট করি, এই যে 768 পরে যখনই আসতেছে তখনই কী হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা চাচ্ছি কি 768 পর যখন আসবে তখন কি হবে, ফেসবুক এর আইকনটা সেন্টারে আসবে এবং এইটার মতো এর উইথটা 100% নেবে। তার নিচেই কি আসবে, আমাদের যে অন্যান্য ডিপগুলো নিচে, সেই অন্যান্য ডিপগুলো নিচে চলে আসবে এবং তাদের উইথগুলো 100% হয়ে যাবে। তাহলে আমাকে এখন টার্গেট করতে হবে এটা কে, এটা কোন ডিভের ভিতরে আছে, সেই ডিভের উইথটা কত দেওয়া আছে, এটা আমরা দেখে আসি। এই যে এখানে মেইন হেডার, তারপরে লোগো আছে, তারপরে এখানে লগ ইন, এই দুইটা নিয়ে আমরা কাজ করব। এই যে লোগোর উইথ কত পার্সেন্ট দেওয়া ছিল, দেওয়া ছিল হচ্ছে 30%। তাহলে আমরা এখানে চেঞ্জ করে দেবো সেটা, যে লগোর উইথটা এখন হবে কত পার্সেন্ট, 100%। ফ্লট নান করে দেব। এখন ফ্লট লাগবে না, যখন 768-র নিচে যাবে আমাদের ওয়েবসাইটটা তখন আমাদের ফ্লট লাগবে না। দেখেন 768 নিচে আছে, তখন কি হয়ে গেল, এর ফুল জায়গাটা দখল করে নিল, এই সাইডের থেকে নেমে দিল তার কন্টেন্টগুলোকে। ঠিক আছে, আচ্ছা এখন যদি মনে হয় ফেসবুক লেখাটা একটু কি আছে, এইদিকে চাপে আছে, আমি ঠিক সেন্টারে করে দেবো, যেমন এটার সেন্টার আছে, তাহলে আমার একটু মার্জিন ইউজ করতে হবে। মার্জিন লেফট থেকে 80 পিক্সেল সরে আনতে চাচ্ছি।
এই, না মার্জিন অটো এখানে হবে না, কারণ কি উইথটা 100% আছে। উইথ যখন কমে যাবে 100% থেকে যখন কমে যাবে তখন আমার মার্জিন অটোটা কাজ করবে, ঠিক আছে। এখন যদি পারফেক্ট জায়গায় থাকে তাহলে আমাদের আর দেখার বিষয় না যে না আমাদের সাইডটা ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি যখন আরও ছোটো করতেছি তখন এই সাইডে বেশি থাকতেছে, আরেকটু কমে দিই 50%। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা এইগুলোকে নিয়ে কাজ করব। তাহলে এখানে আমরা এটা ছেড়ে দেওয়ার পরে আমরা নিচে আরেকটা ডিপ নিয়ে কাজ করতে পারবো। তাহলে আরেকটা ডিপকে লগ ইনেরটাও কি আছে উইথ 70% আছে, তাহলে এটারও 100% করে দেবো আমরা। এরও 100% করে দিই। ওভারফ্লো হিডেন এখানে লাগবে না, কন্ট্রোল সেভ রিলোড। 100% হয়েছে। এখন এর ভিতরের কন্টেন্টগুলোও কি 100% হয়ে যাবে। ভিতরের কন্টেন্টগুলো কি কি ছিল, একটা হচ্ছে ইউজার, আচ্ছা ফ্লট আমরা কি করেছি প্রত্যেকটা ফ্লট দিছি। আমরা যদি এইটার ফ্লট নান করে দেই তাহলে সে নিজেরা এক একটা জায়গায় দখল করে নেবে। ফ্লট লেফট দেওয়া আছে, আমরা নান করে দিলাম, এই যে দেখেন তাহলে প্রত্যেকেই এক একটি জায়গা দখল করে নিছে। আর আরেকটা জিনিস আছে হচ্ছে সেটা মার্জিন তুলে দেওয়া আগে, আরেকটা জিনিস আছে সেটা ফর্মের একটা ফ্লট আছে, ফর্মের একটা ফ্লট দেওয়া আছে। টোটাল কাজটা ফর্মের মধ্যে আছে, ফর্ম রাইট করা আছে, আমরা এটারও ফর্ম ফ্লটটা নান করে দেব, না তাহলে এই সাইডে চলে আসলো, এও এই সাইডে আছে, মানে এর ফ্লটটাও লেফট আছে, তাহলে ওর ফ্লটটা আমরা তুলে দেব। ওইটা হচ্ছে পাসের ফ্লটটা লেফট করা আছে, দুইটারই আমরা দুইটাই কপি করলাম। এগুলো লাগবে না। নিচে চলে আসছে। এখন যদি এর উইথগুলো 100% দেয়, 100%, আচ্ছা এই কত দূর পর্যন্ত যাওয়ার কথা, কত দূর পর্যন্ত যাচ্ছে না কেন এটা দেখার জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করব। ইন্সপেক্ট এলিমেন্ট, আচ্ছা ইনপুটগুলোর উইথ দেওয়া আছে, দেখেন এটা একটা ডিভ ইউজার, এর উইথ 100%ই পাচ্ছে, এই পর্যন্ত পাচ্ছে দেখেন, তারপরে একটু মার্জিন পাচ্ছে, কিন্তু এর ভিতরের কন্টেন্টটাকে যে টেক্সট বক্স, এই টেক্সট বক্সটা 100% পাচ্ছে না, তাহলে আমরা সেটা কল করে দিই।
আপনারা কি বুঝতেছেন? তাহলে ফর্ম এটার হাইট দেওয়া আছে, শুধু এটা কপি করলাম, এখানে পেস্ট। হয়েছে 100%। এইটা কম দেওয়া আছে একটু, এটা একটু কম কেন এটা দেখে নিন। জি মার্জিন আছে একটু, আর এটারও মার্জিন আছে, এটারও মার্জিন। আচ্ছা মার্জিনগুলো আমরা 0 করে দেব, তাও আসতেছে না। মার্জিন রাইট, এই যে মার্জিন রাইট দেওয়া আছে ইউজার নেমে, মার্জিন একটা রাইট দেওয়া আছে। বাট এটা লাগবে, তাহলে আমরা ইউজার নেমে যাই। এখন এটা লাগতেছে, কিন্তু যখন রেসপন্সিভ হবে তখন ইউজার নেমে কোনো মার্জিন থাকবে না। এখন হয়েছে? সবাই বুঝতে পারতেছেন তো? কারো কোনো কোশ্চেন আছে? জাস্ট আমরা যেটা করতে চাচ্ছি, যে এই ডিভাইসে আমরা যেটাই করতে চাচ্ছি সেটাই পসিবল। দেখেন এইখানে তাহলে এটারও একটা উইথ দেওয়া আছে যে 50%, তাহলে এরও উইথ 100% হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এটা কোন ডিভ, এটাকে আমরা আইডেন্টিফাই করে নিই। নীলফামারি, হ্যালো, আপনারা ক্লাস করতেছেন না, তাহলে এখানে চ্যাট করতেছেন কেন? ক্লাস করেন, মন দিয়ে ক্লাস করেন, অন্য মনোযোগী হয়েন না, এগুলো খুব ক্রিটিক্যাল বিষয়। আমি করতেছি হচ্ছে, আপনি করতে লাগেন, দেখেন বুঝবেন নি ঠেলা, মনোযোগ দেন। হ্যাঁ, খুব খুব বেশি করতে, হ্যাঁ খুব বেশি করা লাগতেছে না, জাস্ট অল্প একটু কোডিং করলে হয়ে যাচ্ছে। যেমন এই মেইন বডির উইথটা 55% দেওয়া আছে, ফ্লটটা লেফট দেওয়া আছে, এই দুইটা তুলে দিব, দিয়ে 100% করে দেব। তারপরে মেইন বডি সাইন আপের সেম কাজ করব। এখানে 100% করে দেব, ফ্লট নান করে দেব, রিলোড। এটা হয়েছে, এটাও তাই করে দেবো। এটা কি? এটা মেইন বডি সাইন আপ, এরও 100%, ফ্লট নান, ওভারগুলো হিডেন দরকার নেই। হয়েছে? এই তো হয়ে গেল। রেসপন্সিভটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি বললাম তো, যত গর্জিয়াস ওয়েবসাইট তৈরি করেন না কেন, যদি আপনার ওয়েবসাইটটা রেসপন্সিভ না হয় তাহলে কোনো মূল্য নাই। বিকজ অন্যান্য কান্ট্রিগুলোতে আপনার ওয়েবসাইটটা ম্যাক্সিমাম ভিউ হবে কি ল্যাপটপ ছাড়া, অন্যান্য ডিভাইসে। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন?
আপনাদের কোনো কোশ্চেন আছে? সবার ক্লিয়ার? নিয়ে আসেন কম্পিউটার কে কে কার কার আছে একটু দেখি। এখানে যারা আছেন সবার কম্পিউটার আছে না এখন? হ্যাঁ, এটুকু কাজ ট্রাই করেন, এটুকু কাজ খুব ক্রিটিক্যাল, একটু ট্রাই করেন দেখি কী কী প্রবলেম। সিএসএস মিডিয়া টাইপ কী কী মিডিয়া আছে আমরা দেখলাম। আইপ্যাড, আইফোন, আইফোন 6, 7, 8, 9, 10, 11, লেটেস্ট মেবি 11 না 12। তারপরে আরও অন্যান্য যে স্ক্রিন রেজলিউশনগুলো আছে সেগুলোকে মিডিয়া টাইপ বলা হচ্ছে। আর মিডিয়া কোয়েরি মানে হচ্ছে কীভাবে এই মিডিয়াকে ডিটেক্ট করে আমরা কোডিং করে আমাদের ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করি সেটা। সিএসএস সম্পর্কে আপাতত আমাদের যেগুলো দেখছি এগুলো দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা যাবে পসিবল। কিছু কিছু খুব আকর্ষণীয় করতে হলে যেমন অ্যানিমেশন লাগবে, ট্রানজিশন এলিমেন্ট এগুলো লাগবে, সেগুলো আমরা পিএইচডি টু এইচটিএমএল যখন কনভার্ট করব তখন আমরা সেই জিনিসগুলো দেখব প্র্যাকটিক্যালি, তাহলে মনে থাকবে ইনশাল্লাহ। আর এখন তেমনটা মনে থাকবে না, এই জন্য আমি আপাতত যে এই টপিকসগুলো নেই, আমি চাচ্ছি যে আপনারা জানেন বা জানার দরকার, খুব ইম্পর্টেন্ট অ্যানিমেশন, তারপরে ট্রানজিশন, আরও কিছু প্রপার্টি আছে যেগুলো খুব জরুরি বাট এখানে নেই, বাট আমাদেরকে জানতে হবে। সেই জিনিসগুলো আমি স্কিপ করে এখন গেলাম, যখন আমরা পিএইচডি করব তখন সেগুলো দেখব। হ্যাঁ, খুব দরকার হয়। আবার ওই জিনিসগুলো ওই যে আমরা জাভা স্ক্রিপ্ট যে কুইরি যখন করবো সেগুলো দেওয়াই আছে, এই জন্য এক্সট্রা করে লিখতেও হয় না, ঠিক আছে? একটা করে ফ্রেমওয়ার্ক বা প্লাগ ইন ডাউনলোড দিলে এনাফ হয়ে যায় যে কোনো প্লাগ ইনের জন্য। দেখেন এখানে প্লাগ ইনগুলো আমি দেখাই একটু। লোকাল হোস্ট, দেখেন এখানে একটা প্যানের ইফেক্ট আছে, দেখতে পাচ্ছেন? এগুলো একটা একটা ইয়ে প্লাগ ইন, যে কুইরির প্লাগ ইন। এরকম অনেক প্লাগ ইন আছে যে প্লাগ ইনগুলো দেখা যাচ্ছে একটা পাখি উড়ে যাচ্ছে, উড়ে যায় আরেকটা ডালে বসতেছে, বা আরেকটা এই জায়গায় বসতেছে, বা এই মেনুতে বসতেছে। এগুলো সব প্লাগ ইন, এই যে কেউ একটা প্লাগ ইন। তো আমরা জাভা স্ক্রিপ্ট যে কুইরি যখন শিখবো না, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করতে পারবো, ঠিক আছে? এই জন্য ট্রানজিশন খুব কম ইউজ হয়। এখানে একটা ট্রানজিশন ইউজ হয়েছে, এগুলো সব যে কুইরি দিয়ে করা। তো আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ। এক্স এইচটিএমএল, আমি এখানে কিছু এটা হলো এইচটিএমএল এর মতোই আর একটা আপডেট ভার্সন। এক্স মানে হচ্ছে এক্সটেন্সিবল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এখানে কিছু ফিচার অ্যাড করা আছে এইচটিএমএল এর মতোই। এখানে দেখেন, আমরা যদি দেখে আসি এইচটিএমএল ভার্সেস এক্স এইচটিএমএল, XHTML stands for Extensible Hypertext Markup Language। তারপরে কি XHTML is a stricter more XML, আমরা যে কোডগুলো লিখতেছি না ওখানে আরও কিছু ডিটেলস থাকবে। আবার এটার বেস্ট ভার্সন অফ এইচটিএমএল এর একটা ভার্সন, সেটা বেস ভার্সন। যেমন এর সাথে XML আছে, XML আর HTML মিলে হয়েছে এক্স এইচটিএমএল।
এমনি প্রাথমিক একটা নলেজ রাখেন, এটাও একটা এইচটিএমএল এর মতোই। এটা দ্বারাও কোডিং করা যায়, এটা দ্বারাও এরকম ওয়েবসাইট ডিজাইন করা যায়। XHTML is HTML defined and as an XML application. HTML is supported by all major browser. এটা আবার সব, এটার একটা ভালো লক্ষণ যে সব ব্রাউজারে সাপোর্ট করে, এটাও করে, HTML ও করে, এটাও করে। Why XHTML? এটাও একটা কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হোয়ার অল ডকুমেন্ট মাস্ট বি মার্কড আপ কারেক্টলি, বি ওয়েল ফরম্যাট। এখানে কিছু জিনিস আমরা দেখে আসি, দেখি এখানে আমাদের HTML ফাইলে এই ডক টাইপটা ইম্পর্ট্যান্ট না, কিন্তু এইটাতে ইউজ করলে ডক টাইপ ইজ ম্যান্ডেটরি, ঠিক আছে। An HTML document must have an HTML doc type declaration. The HTML head, title and body elements must also be present, and the XMLNS attribute in এখানে কিছুই না, এখানে ডিফারেন্সটা কি দেখেন, এইটা বি একটা ট্যাগ আছে, বি মানে বোল্ড করার জন্য কোনো লেখাকে, আই মানে ইটালিক করার জন্য সাম টেক্স। এটা কি লিখছে যে এই বি ট্যাগের ভিতরে কি আছে, আই ট্যাগস, এটা কারেক্ট ফরম্যাট। বাট আমি যদি কখনো লিখি বি ট্যাগটা ক্লোজ আগে করে আই ট্যাগ ক্লোজ করতেছি, তাহলে এটা একটা রং প্রসেস। এই রং প্রসেসগুলো XHTML এ চলবে না, গুড প্রসেসে লিখতে হবে। তারপরে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফ একটা ট্যাগ নিলাম, তারপরে লিখলাম, আমাদের লেখাগুলো দিলাম, কিন্তু অনেক সময় এখানে এই ট্যাগটা ক্লোজ করি না, যেমন এখানে, এটা একটা রং প্রসেস। তারপরে ব্রেক, আমরা কি লিখি, বিআর লিখেই এরকম চিহ্ন দেই, বাট এখানে কি বিআর লিখে অবশ্যই কি করতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে। HR লেখার পরেও কি করতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে। যেমন ইমেজ ট্যাগটা আমরা শেষ করি নাই কখনো এই স্ল্যাশ দিয়ে, কিন্তু এখানে স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে অবশ্যই। যেমন এই যে এটা রাইট প্রসেস, এটা রং প্রসেস, যে এ ব্রেক বিআর আমরা এইভাবে লিখি, কিন্তু এটা রং প্রসেস। কোথায়, HTML এই যে হরিজন্টাল রো, এটাও কি হয়েছে, শেষ হয়েছে এটা দিয়ে, এটা হলো রং প্রসেস। এইভাবে যদি আমরা দেখি প্যারাগ্রাফ, বডি, যেমন আমরা বডি সব স্মলার লেটার দিয়ে লিখতে হবে, এটা হলো রাইট প্রসেস। বাট আমরা যদি ক্যাপিটালাইজড লিখি তাহলে সেটা রং প্রসেস, বা বড় হাতের যদি লিখি। কারেক্টটা কি, যে হাইপার রেফারেন্স বা href এর ভিতরে এরকম করে এক দিতে হবে আমাকে, একটা অ্যাড্রেস, তারপর সেটা ক্লোজ করতে হবে, ক্লোজ করে যা লিখে দিব, যেটার উপর লিখে দিব, মানে চাচ্ছে ক্লিক করলে এই ব্রাউজারে ওয়েবসাইটে চলে যাবে, সেটা দিতে হবে। কিন্তু এখানে এই স্টেপটা বড় হাতের, মানে হচ্ছে ওই যে উপরে যেটা দেখলাম যে সবগুলো বড় হাতের লেখা যাবে না, শুধুমাত্র সব লেখাগুলো ছোট হাতের হতে হবে, এটা হবে অ্যাট্রিবিউট। তারপরে কি, XHTML অ্যাট্রিবিউট ভ্যালু মাস্ট বি কোয়াট, মানে ডাবল কোটেশন যেটা আমরা বলি, এই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। আর অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো, যেমন অ্যাট্রিবিউট কি, href ইকুয়াল তারপরে ভ্যালু, অবশ্যই ভ্যালুটা ডাবল কোটেশন বা ডবল ইনভাইটেড কোটের মধ্যে রাখতে হবে, এই যে। বাট এটা যদি কেউ না লেখে তাহলে এটা রং প্রসেস। আবার ফরবিডেন কখন দেখাবে, যখন এখানে এই যে চেক লিখে ইকুয়াল ভ্যালু দিলাম অ্যাট্রিবিউটের, বাট এখানে যখন আমরা ভ্যালু দিব না তখন এটা ফরবিডেন হয়ে যাবে। এই যে এখানেও যেমন ডিজাবল ইকুয়াল ডিজাবল, এটা যদি আমরা মান না দিই তাহলে সেটা ফরবিডেন।
এরকম কয়েকটাই ডিফারেন্স, সেই ডিফারেন্সগুলো এখানে তুলে ধরছে। ঠিক আছে, এইচটিএমএলও একটা এইচটিএমএল এর আপডেট ভার্সন। আচ্ছা, এইচটিএমএল সিএসএস টেস্ট একটা পরীক্ষা নেওয়া লাগবে। আমি ওনাদের সাথে কথা বলি কী কী পরীক্ষা নেওয়া যায়, কবে নেওয়া যায়, আমি সেটা নিয়ে মানে পরীক্ষা নেব। এখন আমরা হ্যাঁ, আমি সেটা কথা বলে দেখব। হ্যাঁ, আচ্ছা, এখানে হোয়াট ইজ বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ আমি আপনাদের যখন রেসপন্সিভ করি তখনই বলি, বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে কিছু জিনিস তৈরি করা আছে, সেটাকে শুধু ব্যবহার করা, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। ক্লিয়ার? ফ্রেমওয়ার্ক মানে কিছু কিছু জিনিস তৈরি করা আছে রেডিমেড, সেই রেডিমেড জিনিসগুলোকে আমরা ব্যবহার করব শুধু, এটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক। যেমন আমরা পাঞ্জাবি যদি কিনতে চাই, আমাদের মার্কেটে গিয়ে রেডিমেড পাঞ্জাবিগুলো যে বিক্রি করে সেখান থেকে কিনলে আমাদেরকে আর কোনো কষ্ট করতে হয় না, সেলাই করা, বোতাম লাগানো, এগুলোর কোনো কষ্ট করতে হয় না। বাট একটা কাপড় কিনে টেইলার্সে দিয়ে আমরা যে প্রসেসটা করতেছি সেটা হচ্ছে কাপড় কিনতেছি, সেটাকে টেইলার্সে দিচ্ছি, সেই টেইলার্সে বলে দিচ্ছি কোন ধরনের বোতাম লাগাবো, কোন ধরনের পাঞ্জাবি করে নিব, কোন ফুল লাগাবো ইত্যাদি, এগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে রুট লেভেল, সব কিছু নিজেকে করতে হচ্ছে। বাট বুটস্ট্র্যাপ যখন আমরা, হ্যাঁ, বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, সব কিছু দেওয়া আছে, সেই দেওয়া জিনিসগুলো আমরা কলিং করে করে নিব, অ্যাড করে নেব। হ্যাঁ, বুটস্ট্র্যাপ। এখন মনে করেন আমরা এইচটিএমএল একটা বা সিএসএস কাজটা দেখে আসি। বুটস্ট্র্যাপে বুঝে নেই না, ও যে সবে, না না না, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি এগুলো অ্যাড করা, তারপরে আইকনগুলো, বিভিন্ন আইকন সব অ্যাড করা আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা যখন নর্মাল প্রসেসে কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করতেছি তখন কি করতেছি, আগে ক্লাস ঘোষণা করতেছি, তাই না? ক্লাস ঘোষণা করে আমরা কি করতেছি, সেই ক্লাসটাকে সুন্দর করতেছি। বাট বুটস্ট্র্যাপে এরকম একটা সিএসএস করে দেওয়াই আছে। যেমন আমরা যদি আগে ক্লাস তৈরি করে নিলাম, যেমন সার্কেল, SIRCL, সার্কেল, সার্কেল নামে একটা ক্লাস নিলাম, নিয়ে এর প্রপার্টি বর্ণনা করলাম কি কি, বর্ডার, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50%, হাইট 150 পিক্সেল, উইথ 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড। মনে করেন এই প্রপার্টি দিয়ে একটা ক্লাস তৈরি করে রাখছি, ঠিক আছে? আমি এখন কাজ করতে করতে আমি এই জায়গাতে, যে কোনো জায়গাতে আমি কোনো একটা ডিভের নাম, যদি ডিভ নিলাম, নাম দিলাম হচ্ছে সার্কেল, তাহলেই দেখেন কি হয়ে যাবে, ওই জিনিসটা অ্যাপ্লাই হবে। চলে আসছে। তার মানে এরকম, এটা কি বুঝতে পারছেন? আমি আগে তৈরি করে রাখলাম সিএসএস এরকম অনেকগুলো। আমরা এখানে আবার এটাও লিখতে পারি, রেড, রেড সার্কেল। আরেকটা আমরা সার্কেল তৈরি করে রাখলাম,
গ্রিন সার্কেল। এখন যদি আমরা এখানে রেডের জায়গা কি দেই, গ্রিন দেই, আমাদের সার্কেলটা এখানে সরি কালারটা চেঞ্জ করি না, গ্রিনেরটা গ্রিন দেখাবো। তাহলে আমরা এখান থেকে আমরা রিলোড দেখেন গ্রিন আসছে। তার মানে আমরা সিএসএস এ এরকম ক্লাস তৈরি করতে পারি আর সেটা ওখানে ইউজ করতে পারি। এইটা মানে এই নয় যে আগে আমাকে এখানে ক্লাস তৈরি করতে হবে দেন তারপরে আমাকে সি স্টাইলে যেতে হবে। আমরা যে কোনো জায়গায় কাজ করে রাখতে পারি। বুটস্ট্র্যাপ ওই রকম কিছু ক্লাস এরকম তৈরি করাই আছে, সেগুলোকে কল করলেই ওর স্টাইলটা আমরা পেয়ে যাব। যেমন আমরা এখানে যদি বাটন ইউজ করি, বাটনের কি পাচ্ছি, নর্মাল বাটন পাচ্ছি, তাই না? বাট ওর একটা বাটন নিলে বাটনের স্টাইল করেই দেওয়া আছে। বাটনটা কত হাইডের হবে, কত উইডের হবে, কি কালার হবে ইত্যাদি করে দেওয়া আছে। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপ বা ফ্রেমওয়ার্ক, যে সব কাজ করে দেওয়া আছে, সেটা শুধু ইউজ করতেছি। এরকম যেখানে প্রয়োজন ডিপ নিয়ে ডিপে কল করে দিচ্ছি, যে প্যানেল সাকসেস। এরকম নিলেই একটা ওদের নিজস্ব প্যানেল তৈরি করা আছে, সেই প্যানেলটা পাই, খুব সুন্দর গেট আপ। বুঝতে পারছেন? অত এর জন্য এত স্টাইল করার প্রয়োজন হচ্ছে না। এই জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো। আর এই জন্যই বুটস্ট্র্যাপকে বলা হয় ফ্রেমওয়ার্ক, যে ওর কিছু সব কিছু তৈরি করা আছে, শুধু আমরা ইউজ করতেছি। বুটস্ট্র্যাপ সম্পর্কে কারো কোনো কথা আছে, কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নেই? হ্যাঁ বাবা, আসলে না না, বুটস্ট্র্যাপ একটা ফাইল, কতগুলো ফাইলের সমষ্টি, সফটওয়্যারের মতো কতগুলো ফাইল, যেখানে সিএসএস ফাইল আছে, জাভাস্ক্রিপ্ট ফাইল আছে। সিএসএস ফাইলগুলো এই জন্য আমরা ইউজ করব, যেমন আমরা সিএসএস দেখলাম, আমরা যদি আগের থেকে সিএসএস এ কোনো কাজ করে রাখি, সেটা কল করে নিতে পারতেছি। তাহলে বুটস্ট্র্যাপের একটা সিএসএস ফাইল আছে, ওরা এরকম হাজার হাজার ক্লাস তৈরি করে থুয়ে দিছে। আপনি যে কোনো ক্লাসটা ইউজ করবেন, তখন সেই কাজটার অটোমেটিক কি পাচ্ছেন, সেই স্টাইলকৃত জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। আপনাকে এক্সট্রা করে কি করা লাগতেছে না, আর স্টাইল করার প্রয়োজন হচ্ছে না। আর একটা সিস্টেম, যে বুটস্ট্র্যাপটা একটা গ্রিড ওয়াইজ সিস্টেম, প্রত্যেকটা জিনিস বা কন্টেন্ট গ্রিড ওয়াইজ হাইলাইট হয় বা গ্রিড ওয়াইজ কাজ করে দেয়। এজন্য রেসপন্সিভটা আমাদেরকে এক্সট্রা করে করতে হয় না। ঠিক আছে? ওদের দুইটা ফাইল আছে, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। এই দুইটা ফাইলের সমন্বয়ে বুটস্ট্র্যাপটা কাজ করে থাকে। যেহেতু রেসপন্সিভ, সব রেসপন্সিভগুলো ওদের নিজস্ব। হ্যাঁ, সেগুলো আমার কাছে একটা ডকুমেন্ট আছে, সেগুলো দিয়ে দিব। এখন এমনি নর্মাল আর বুটস্ট্র্যাপের সম্পর্কে কোনো কোশ্চেন আছে? হাউ বুটস্ট্র্যাপ ওয়ার্ক। আচ্ছা, আমি সিএসএস দিয়ে কাজ করতে চাচ্ছি। যদি সিএসএস ফাইল না নিয়ে এরকম ক্লাস এগুলো যদি না ডিফাইন করি, তাহলে আমাদের ওয়েবসাইটে কি এগুলো অ্যাপ্লাই হবে? তাহলে আমরা জানলাম যে ওদেরও কয়েকটা ফাইল আছে। কি ফাইল? জাভাস্ক্রিপ্ট ফাইল, তারপরে স্টাইল ফাইল, মানে সিএসএস ফাইল। তাহলে ওদের ক্লাসগুলো আমার ওয়েবসাইটে ইউজ করতে হলে অবশ্যই ওদের ফাইলটাকে আমাদের এই ওয়েবসাইটে কি করতে হবে, ইনক্লুড করতে হবে, ঠিক কিনা? তাহলে ওদের ফাইলগুলো ইনক্লুড করলেই
কাজ করবে, দেখেন কিভাবে কাজ করে সেটা দেখতেছি। সবার আগে আমরা এখন এরকম করে একটা ফোল্ডার তৈরি করে নেব। বুটস্ট্র্যাপ একটা ফোল্ডার তৈরি করে নেব। আচ্ছা, মাই ওয়ার্ক বুটস্ট্র্যাপ মাই ওয়ার্ক উইথ বুটস্ট্র্যাপ একটা ফোল্ডার তৈরি করে এখানে এই হিসেবে বুটস্ট্র্যাপ। এখানে আমরা HTML CSS সব ফাইল করে রাখবো। তো এর আগে আমরা শুধুমাত্র একটা ফাইল তৈরি করেছিলাম, নাম কি, ইমেজ নামে, তাই না? এখানে আরো ফাইল করে নেব, CSS নামে একটা ফাইল ফোল্ডার নেব। তারপরে JS সম্পর্কে একটা ফাইল ফোল্ডার তৈরি করে নেব। তারপরে ফন্ট নেওয়ার জন্য ফন্ট নামে একটা ফোল্ডার করে নেব। আদার্স ফাইল অ্যাড করার জন্য একটা ফোল্ডার তৈরি করে নেব। যদি অডিও ভিডিও থাকে সেগুলোর জন্য একটা অডিও ফোল্ডার নেব। অডিও আমরা দেখছি, তাই না? ভিডিও আমাদের যদি ওয়েবসাইটে থাকে তাহলে ভিডিও নামে একটা ফোল্ডার নেব। তারপরে আমাদের একটা ফাইল নেব হচ্ছে ইন্ডেক্স ফাইল, index.html। তারপর style.css। এইভাবে একটা ফাইল ফোল্ডার তৈরি করতে হয়। এখন অডিও, এখানে অডিও যদি আমরা ইউজ করি আমাদের ওয়েবসাইটে যত অডিও আছে সব এখানে রাখবো। সিএসএস অনেক রকমের, যেমন আমরা বুটস্ট্র্যাপ যদি ইউজ করি তাহলে ওদের একটা সিএসএস ফাইল আছে, সেই ফাইলটা এখানে আমাকে আনতে হবে। তাহলে আমি সব সিএসএস ফাইল যদি বাইরে থই তাহলে ঝামেলা হবে। এই জন্য এরকম যত রকমের ফন্ট ইউজ করলে ওদের একটা সিএসএস আছে সেটা অ্যাড করতে হবে। তারপরে বিভিন্ন প্লাগইন অ্যাড করতে হলে তাদের যে সিএসএস গুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে বা অ্যাড করতে হবে। তো এই সিএসএস ফোল্ডারের মধ্যে যত রকমের সিএসএস থাকবে, উইদাউট আমার সিএসএস যত সিএসএস থাকবে সব এই ফোল্ডারের ভিতরে থাকবে। তারপরে ফাইল মানে আমাদের ওয়েবসাইটে আমাদের কি থাকতে পারে, যে আমাদের সিভি থাকতে পারে, বিভিন্ন ফাইল আমরা ইনক্লুড করতে পারি। সিভি ওখানে ক্লিক করলে যেন সিভিটা ডাউনলোড হয়। তো এরকম এই রিলেটেড যত ফাইল থাকবে সব ফাইলগুলো এখানে থাকবে। তারপরে ফন্ট, আমরা যে ফন্টগুলো ইউজ করব, আরে ভাই এখন তো শুরুই করলাম, ওয়েট করেন, এই জন্যই তো এগুলো নিলাম, তাই না? ইমেজ, যত রকমের ইমেজ পাবো সেই ইমেজগুলো এখানে রাখবো। তারপরে জাভা স্ক্রিপ্ট ফাইল আছে, জাভা স্ক্রিপ্টও এই সিএসএস এর মতো কিছু ফাইল, ঠিক ওই ফাইলগুলো আমরা কোথায় রাখবো, এই জায়গাতে রাখবো, সেপারেট। যদি ভিডিও রাখতে হয় ভিডিও এখানে রাখবো।
তো এই হচ্ছে আমাদের একটা ফুল ফোল্ডার, একটা ওয়েবসাইট তৈরি করতে যে জিনিসগুলো লাগে সব ইনক্লুড করলাম। ইনক্লুড করে সেটা আমরা এখন ওপেন করব। ওপেন করব বেসিক HTML, right. This is our site with this. তারপর এখানে দেব style SHWT sheet link here. আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপ অ্যাড করার জন্য ওদের কিছু ফাইল আছে, সেই ফাইলগুলো আমাকে ডাউনলোড দিতে হবে। বুটস্ট্র্যাপের ডাউনলোড দেবো। বুটস্ট্র্যাপটা কীভাবে ডাউনলোড দেয় দেখেন, ডাউনলোড বুটস্ট্র্যাপ, এই যে getbootstrap.com, এখানে গেলে আমরা ফাইল পাবো কিছু। ডাউনলোড বুটস্ট্র্যাপ টু গেট কম্পাইলড CSS। আচ্ছা, এখানে কমপ্লিট ইন মিনিফাইড, এখানে দুইটা ভার্সন আছে। একটা হলো মিনিফাইড ভার্সন CSS বান্ডেল সোর্স ফাইল। মিনিফাইড ভার্সন মানে হলো, আমি গতদিন কি আপনাদেরকে একটা ওয়েবসাইট বা নিউজ পেপার এরকম ওয়েবসাইট দেখাইছিলাম? আচ্ছা দেখেন, নিউজ পেপার, দেখেন এই ওয়েবসাইটটা গেলাম। এই ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি করা? আচ্ছা, প্রথম আলোতে গেলাম, এই ওয়েবসাইটটা Ctrl+U দিয়ে সোর্স কোডে গেলাম। দেখেন তো এই কোডগুলো বুঝতে পারবেন? কোডগুলো এক জায়গায় না, সব সব এক জায়গায়। এটাকে বলা হয় মিনিফাইড ভার্সন। যেই ভার্সনগুলোতে এডিট করা যায় না সেগুলোকে বলা হয় মিনিফাইড ভার্সন। আবার এই কোডটা দেখেন, এদের কোড দেখেন, এই কোডগুলো সব গোছালো, এখানে এডিট করা যাবে, এটা মিনিফাইড নয়। ঠিক আছে? কম্প্রেসড মানে জিপ ফাইল বলতে কি বোঝেন? যে একটা ফাইলের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো সব কম্প্রেসড করে চাপা চুপা দিয়ে একদম ছোট্ট একটা ফাইলে রূপান্তর করা, এটাকেই বলা হচ্ছে কম্প্রেসড বা জিপড। আর এইগুলোকেই বলা হচ্ছে মিনিফাইড। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা কোন ফাইলটা নিব? আমরা যদি ওদের নিজস্ব CSS ফাইলটাকে এডিট করতে চাই, যে বাটনের কালারটা এটা দেওয়া আছে, আমার পছন্দ হচ্ছে না, আমি বাটনটার কালার অন্য করে দেবো একবার ওদের ফাইল, তাহলে আমরা সোর্স ফাইল ইউজ করব। আর যদি মনে করি না ওরা যা দিচ্ছে সেটা ইউজ করব, ওরা যেটা দিছে সেটা অবশ্যই ভাবে চিনতেই দিছে, তাহলে আমরা এই কম্প্রেসড ফাইলটা নেব। ঠিক আছে? সবগুলো কি মিনিফাইড ভার্সন, মিনিফাইড, বাট এগুলো মিনিফাইড ভার্সন নয়। আচ্ছা, এটা আমি ডাউনলোড দেব।
এটা ডাউনলোড হোক। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে প্রায়, ছোট্ট একটা ফাইল। আচ্ছা, বুটস্ট্র্যাপ সিডিএন। এই সিডিএনে মানে ওদের এমন একটা জায়গা আছে, এই বুটস্ট্র্যাপটা যদি আমি ডাউনলোড দিলাম, এই ডাউনলোড দিয়ে ফাইলগুলো লিঙ্ক করতে হবে। এই লিঙ্কিং করার ঝামেলা বাদ দিয়ে, ডাউনলোড দেওয়ার ঝামেলা বাদ দিয়ে ডাইরেক্ট যদি আমরা এই দুইটা ফাইল কপি করে দিয়ে দেই আমাদের ওয়েবসাইটে, দিয়ে পরে আমরা যদি কল করি, অটোমেটিক নেট থাকলে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেস অনুযায়ী কী হয়ে যাবে, আমাদের ওয়েবসাইটে কাজ করবে। আমাদেরকে তাহলে এরকম ফাইল ডাউনলোড দিয়ে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া, ওই ফোল্ডারে রাখা, তারপরে লিঙ্ক করে দেওয়া, এত কিছু করতে হবে না। জাস্ট এই দুইটা কপি অ্যান্ড পেস্ট দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন কি? দুইভাবে অ্যাড করা যায়। একটা হলো ডাউনলোড দিয়ে, যেমন আমরা ডাউনলোড দিলাম, এই প্রসেসটাই আমরা আগে দেখি কিভাবে। তাহলে এখানে একটা জিনিস স্টাডি করেন, ওদের বুটস্ট্র্যাপকে কাজে লাগাতে হলে দুইটা ফাইল, একটা হলো স্টাইল শিট ফাইল আর একটা হচ্ছে স্ক্রিপ্ট বা জাভা স্ক্রিপ্ট ফাইল। আচ্ছা, ওপেন ফোল্ডার করলাম। এইটাকে আমরা আমাদের কপি করে ফোল্ডারে দিই। এক্সট্রাক্ট করি। আচ্ছা, দেখেন কয়টা ফাইল দিছে, সিএসএস এর জন্য একটা, জেএসএস এর জন্য একটা। তাহলে এখান থেকে আবার সিএসএস এর মধ্যে ঢুকে অনেক ফাইল আছে না, অনেক ফাইল লাগবে না। এখান থেকে বুটস্ট্র্যাপ ফাইলটা আমরা নেব, অনলি বুটস্ট্র্যাপ, অথবা বুটস্ট্র্যাপটা নেব না, বুটস্ট্র্যাপটা নেব না, বুটস্ট্র্যাপটা মিনিফাইড যে ভার্সনটা সেটা নেই, আমাদেরকে এডিট করার দরকার নাই। এই জন্য বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এই ফাইলটাকে কপি করব, কপি করে আমাদের এইটার সিএসএস এর মধ্যে পেস্ট করে দেব। তাহলে দুইটা ফাইল লাগবে, একটা পালাম। আচ্ছা, আরেকটা লাগবে হচ্ছে জেএস ফাইল, এরও বুটস্ট্র্যাপ ডট বুটস্ট্র্যাপ হয়ে গেল, এই যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস, মিনিফাইড ভার্সন, এটাকে আমরা কপি করব। কপি করে আমাদের ওয়েবসাইটে জেএস ফোল্ডারের মধ্যে রেখে দেব। এখন আমরা লিঙ্ক করে দেব। কিভাবে? ভালো করে মনে রাখবেন, জাভা স্ক্রিপ্টের ফাইলগুলো যদি লিঙ্ক করতে হয় তাহলে বডির একদম শেষে লিঙ্ক করতে হবে, আর স্টাইলগুলো সবসময় উপরে। বাট আমাদের নিজস্ব একটা স্টাইল শিট আছে, সেইটা সবার নিচে রাখবো, আর অন্যান্য যে ওয়েবসাইটের থেকে স্টাইল ফাইলগুলো নিব, সেই ফাইলগুলো সবার উপরে রাখবো। লিঙ্ক হাইপার রেফারেন্সে কি থাকবে? সিএসএস, এখানে লাগবো সিএসএস ফোল্ডারের বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, এই ফাইলটা লিঙ্ক করে দিলাম। বানান ঠিক আছে কিনা? BWTH ও BWT আছে, strap ডট মিন ডট সিএসএস। তারপরে যদি আরও অন্য কোনো সিএসএস ফাইল থাকতো সেগুলো অ্যাড করতাম। লাস্টে গিয়ে আমরা দিস ইজ মাই স্টাইল শিট,
একদম লাস্টে আমরা আমাদের ওয়েবসাইট, আমাদের স্টাইল শিটটা লিঙ্ক করে দেব। এই জন্য আমাদের ওয়েবসাইট স্টাইল শিটটা বাইরেই রাখছি, বুঝতে পারছেন? তারপরে কি জাভা স্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক করতে হবে। তাহলে জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো লিঙ্ক করে কোথায়? বডির একদম নিচে। আর জাভা স্ক্রিপ্ট লিঙ্ক করার জন্য লিখতে হয় স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট, তারপরে লিখতে হয় এস আর সি, সোর্স। এই সোর্সের ভিতরে আপনাকে বলতে হবে কোথায় থেকে এই সোর্সটা পাবেন। এই দেখেন স্ক্রিপ্ট, এই সোর্সের ভিতরে আমাকে এই অ্যাড্রেসটা দিতে হবে। তাহলে অ্যাড্রেসটা দেই যে জেএস ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ নামে বুটস্ট্র্যাপ ডট মেন ডট সি জেএস যে ফাইলটা, সেটা আমাদের এখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার উপযোগী হয়ে গেছে। বুঝতে পারছেন কি? হ্যালো, এইভাবে আমাদেরকে এখানে আমরা লিখতে পারি যে দিস ইজ জাভা স্ক্রিপ্ট ফর বুটস্ট্র্যাপ। শেষ। এখন আমরা কাজ করে কিভাবে কাজ করতে হবে এই জিনিসগুলো যাওয়ার আগে আগে গ্রিড সম্পর্কে জেনে আসি। গ্রিড, গ্রিড সিস্টেম, কারণ আমি বলছি এটা একটা অটোমেটিক রেসপন্সিভ করে দেয় যদি আমরা এই গ্রিডগুলো নিয়ে কাজ করি। একটা ওয়েবসাইট মনে করেন এখান থেকে একটা পেজের এখান থেকে এইটুকু কত পার্সেন্ট? 100% না? এই 100%কে ওরা 12টি ভাগে ভাগ করছে, 12টি এরকম কলাম দিয়ে ভাগ করছে, 12টি কলাম। তার মানে এখন এই ওয়েবসাইটটা যখন আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করব তখন এখন 12টি কলামের সমন্বয় এই স্ক্রিনটা তাহলে 12টি কলামের সমন্বয়, সেটাকেই বলা হচ্ছে গ্রিড। কিভাবে কাজ করে দেখি, দেখেন বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম অলওয়েজ আপ টু 12 কলামস অ্যাক্রস দি পেজ। একটা পেজে কয়টা কলাম থাকবে? 12টি কলাম দ্বারা যে কোনো একটা ইমেজ হোক, একটা লেখা হোক, একটা ভিডিও হোক, একটা অডিও হোক, যেটাই দিতে চান না কেন এই কলাম ওয়াইজ ভাগ করে করে আপনাকে দিতে হবে। তাহলে অটোমেটিক রেসপন্সিভ হবে, আমাদেরকে রেসপন্সিভ করে দিতে হবে না এক্সট্রা করে। বুঝতে পারছি কি না? কারো কোনো কোশ্চেন আছে? মানে বুঝতে পারতেছেন এরকম? জাভা স্ক্রিপ্ট অ্যাড করালাম, সেটা এটা এই যে আমাদের স্টাইল শিটগুলোর লিঙ্ক হবে সবসময় হেডের মাঝখানে, আর উপরে যত স্টাইল শিট থাকবে এরকম লিঙ্ক করে দিয়ে লাস্টে আমাদেরটা, এটা আমাদের না, দিস ইজ মাই স্টাইল শিট। এটা তো জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে বলছি, আমরা তো এখনো জাভা স্ক্রিপ্ট যাইনি। আমাদের জাভা স্ক্রিপ্ট থাকলে সবার পরে আমাদের জাভা স্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক করাবো। বুঝতে পারছেন? হ্যালো, তাহলে বুটস্ট্র্যাপের হলো সিএসএস এবং জেএসএস ফাইলটা এইভাবে লিঙ্ক করাতে হয়। এখন যেহেতু এটা গ্রিড সিস্টেম নিয়ে কাজ করে, গ্রিড সিস্টেমটা কীরকম আমরা আমরা সেটা নিয়ে কথা বলবো। আর কারো তাহলে কোনো কোশ্চেন নেই, তাই না? আর কারো কোনো কোশ্চেন নেই তো? তাহলে দেখেন
বুটস্ট্র্যাপ হচ্ছে 12টা গ্রিড নিয়ে কাজ করে। ইফ ইউ ডো নট ওয়ান্ট টু ইউজ অল 12 columns individually, you can group the column together to create with their columns. আমরা শুধু 12টি কলাম নিয়ে ইউজ করতে পারবো না, আমরা একটা পিকচার মনে করেন 4টা কলাম নিয়ে ইউজ করতে পারি। এরকম একটা পিকচার 4টা কলাম নিয়ে আমি ইউজ করতে পারতেছি, বা 6টা কলাম নিয়ে ইউজ করতে পারতেছি, বা 12টা কলাম নিয়ে ইউজ করতে পারতেছি। এইভাবে আমরা ইউজ করব। এখন এই কলামগুলো ইউজ করার একটা সিস্টেম আছে, কলামগুলো ইউজ করার সিস্টেম আছে। দেখেন, এক্সট্রা স্মল, আমরা যদি এক্সট্রা স্মলে একটা পিকচার এক্সট্রা স্মল মানে একদম ছোট ফোনগুলোতে 768, এই ফোনগুলোর জন্য আমরা চাচ্ছি যে এই পিকচারটা কয় কলামে থাকবে, এটা বলার জন্য কল ডট কল হাইপেন এক্স এস মানে এক্সট্রা, তারপরে এখানে আপনি লিখে দিতে পারেন যে কয়টা কলাম থাকবে। তারপরে ডট কল এস এম মানে স্মল, তারপর এমডি মানে মিডিয়াম, এলজি মানে লার্জ, আরও একটা আছে লার্জ এক্সট্রা। সুইটেবল ফর ফোনস, এটা ট্যাবলেট, এটা স্মল ল্যাপটপ, এটা ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ। গ্রিড হেভি ভিউয়ার্স, হরিজন্টাল অ্যাট অল টাইমস। আচ্ছা, এগুলো না বুঝলেও হবে, আপনারা পরে দেখে নিন আসলে কিভাবে কাজ করে, আমরা প্র্যাকটিক্যালি সেই জিনিসটা দেখলে ভালো বুঝতে পারবো। তো এগুলোকে করার জন্য কয়েকটা রো আকারে নিতে হবে, আমি একটু দাগায় বুঝাই দিই। মনে করেন এটা একটা ওয়েবসাইটের স্ক্রিন, যে কোনো স্ক্রিন হতে পারে। এই স্ক্রিনটাতে কয়টা কলাম তাহলে আছে? 12টা কলাম। এইভাবে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরকম 12টি কলাম আছে। আমি একটা ইমেজ নিতে চাচ্ছি, ইমেজ দিতে চাচ্ছি, তো অবশ্যই আমাকে ইমেজ দিতে হলে আমি যেখানেই হোক, এখানে আমি একটা ইমেজ দিতে চাচ্ছি, তো ইমেজটা কয় গ্রিড নিয়ে থাকবে সেটা আমাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এইখানে আমি দিতে চাচ্ছি বা এইখানে দিতে চাচ্ছি, তাহলে অটোমেটিক সেটা রেসপন্সিভ হবে, আমাদেরকে এক্সট্রা করে রেসপন্সিভ করতে হবে না। আর এটা বলার জন্য কি করতে হবে? আগে ওদের একটা কন্টেইনার ক্লাস আছে, কন্টেইনার ক্লাস নিতে হবে, তারপরে একটা রো নিতে হবে। মানে একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, এরকম প্রথম কাজ যেমন হেডারের জন্য একটা রো নিলেন, এইটুকু হেডার থাকবে, এইটুকু জায়গা। তারপরে মেনুর জন্য একটা রো নিলেন, এখানে মেনু থাকবে। মেইন বডির জন্য আরেকটা রো নিলেন, এই জায়গায় মেইন বডি থাকবে। একটা রো নিতে হবে, তারপরে সে রো ওয়াইজ কাজ করতে হবে। তাহলে এই রোগুলো পাবো কোথায়? ওদের একটা কন্টেইনার ক্লাস আছে, সেই ক্লাস নিতে হবে। তারপরে কি রো নামে একটা ক্লাস আছে। তারপরে কয়টা কলাম রাখবেন, কি কি রাখবেন, সেটা করার জন্য এইভাবে ডিটেক্ট করতে হবে। তো চলেন আমরা একটু কাজ করতে হবে।
আচ্ছা, এইটা আমাদের ফাইল। আমরা একটা হেডারে কিছু ইমেজ বা একটা বডি কিছু ইমেজ দিতে চাচ্ছি। দুইটা, একটা হলো কন্টেইনার আর একটা হলো রো। তাহলে আমরা একটা জায়গা পাই গেলাম, এরকম একটা জায়গা পালাম। সেখানে কয়টা কলাম নিব? আমি তিনটা ইমেজ দিতে চাচ্ছি, তিনটা ইমেজ দিতে চাচ্ছি। IMG এক, ও সরি, এর আগে হলো এখন কলাম ভাগ করতে হবে। কলাম নেওয়ার জন্য কি করে বলতে হবে? কল লিখতে হবে। তাহলে একটা ডিভ নিতে হবে, সেই ডিভের লিখতে হবে কল। তারপর SM এর জন্য নেবেন না মিডিয়ামের জন্য নেবেন? আমি MD দিলাম। তারপরে 6, আমি দুইটা কলাম নিলাম। এখানে ভালো করে লক্ষ্য করেন, একটা রো এর মধ্যে 12টা কলাম থাকে। তাহলে একটা রো নিলাম, দুইটা ডিভ নিলাম, একটা দিলাম 6 আর একটা দিলাম 6। আর কয়টা কলাম থাকে? হ্যালো, হ্যাঁ, আমি একটা রোয়ের মধ্যে 6টা কলাম থাকে, সরি 12টা কলাম থাকে। তো এই 12টা কলাম দেখেন, আমি এখানে ইউজ করছি হচ্ছে একটা কলামের 6টা নিচে আর একটা 6টা নিচে। তাহলে একটা রোয়ের 12টা থাকে, তাহলে এখানে 6টা নেওয়া হয়েছে। আর কয়টা থাকবে? আর থাকবে না, আর থাকবে না। মনে করেন ফেসবুকে আমরা যেটা করছি যে এটা ছোট, এটা আমরা তাহলে এটা ছোট করে নিলাম, এটা বড় করে নিলাম। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে ওই এই উপরের বা রাইট সাইডে যেটা থাকবে, লেফট সাইডে যেটা থাকবে সেটা 4 কলাম, আর এই পাশে যেটা থাকবে সেটা আমরা 8 গ্রিডে রাখবো। তাহলে দেখেন অটোমেটিক সে ভাগ হয়েই চলে গেল। বুঝতে পারছেন? এখন যদি আমরা এখানে কিছু লেখা বা দিয়ে দেই, ইমেজ দিয়ে দেই, H1, this is 4 column, 4 column, একটা ইমেজ দিয়ে দিই, IMG ইমেজ আমরা নিয়ে আসি। টেক্সট, এটা একটু বড় বড় তো ইমেজ নিয়েগুলো কাজ করবো, অনেকখানে কিছু জানার বিষয় আছে। বড় ইমেজ নিলাম এই জন্য। ইমেজের ভিতরে একটা নাম দিব 1.jpg, আর একটা নাম দিব 2.jpg। তাহলে এখানে আমরা ইউজ করি যে আমরা চাচ্ছি এই কলামে যে ইমেজটি ইউজ করবো সেটা IMG ফোল্ডারের ভিতর 1.jpg। এই ডিভের মধ্যে আমরা এটাই নিই। আচ্ছা, 8 কলাম, আর এটা 2 নাম্বার পিকচার। কন্ট্রোলে সেভ। এখন আমরা এটাকে ব্রাউজ করি। দেখেন ইমেজ আসছে। এই ইমেজটা ফুল আসে আর না আসে সেটা বিষয় না, কিন্তু এই ইমেজটা কয় কলামে আছে দেখেন। এখান থেকে এইটুকু কয়টা কলাম? 4টা কলামে আছে, 1 2 3, আর
এটা কয়টা আছে 12টা। ইমেজগুলো বড় হয়ে গেছে, এই জন্য আমরা যদি এর উইডটা ঠিক করে দিই যে 100% হবে, তাহলে আমরা স্টাইল শিটে একটু কাজ করি। কার ভিতরে আমরা আরেকটা ক্লাস নিই। দেখেন ক্লাস ইউজ করার সুবিধা হচ্ছে এটা ওদের নিজস্ব ক্লাস, তাই না? এটা কার ক্লাস? এ রো কন্টেইনার, এটা কার ক্লাস? এটা বুটস্ট্র্যাপের ক্লাস। গুড। তো আমরা একটা ক্লাস বানাতে যাচ্ছি, এই ক্লাসের নাম দিতে যাচ্ছি ইমেজ1। তাহলে এখানে স্পেস দিয়ে img1 লিখলেই এটা একটা আমাদের ক্লাস হয়ে যাবে, এটাও ব্যবহার করতে পারবো এখানে। আবার এখানে আমরা চাচ্ছি কি img2। দেখেন আমাদের ক্লাস তৈরি হয়ে গেল। এইভাবে ক্লাস তৈরি করা যায়। img1 ডট কমা img2, এখানে বলতেছি উইথটা 100% পাই, উইথটা 100%। আচ্ছা বল হয় একটাই দিই। এটার উইথ 100% পাইছি। আরেকটা নেই img। আচ্ছা আমাদের স্টাইল শিটটা কি লিঙ্ক করা আছে? স্টাইল ডট সিএসএস। আচ্ছা ও সরি, এএমজি ট্যাগটাকে কাজ করতে হবে, এভাবে কাজ তো করে না। যে এএমজির ভিতরে যে এএমজি নামে ইমেজটা আছে সেটা কাজ করবে 100%। সেভ। এখন দেখেন এই ইমেজটা আসছে কয় কলামের মধ্যে? 4 কলামের মধ্যে, আর এটা 8 কলামের মধ্যে আসছে। এটা আমরা কখন বললাম? যখন এর কলাম কখন প্রযোজ্য হবে? কল এমডি যখন কি হবে 4-এ যাবে তখন। এমডি মানে কি মিডিয়াম ডি। তো এখন আমরা যদি এই যে দেখেন অটোমেটিক কি রেসপন্সিভ হয়ে গেছে, দেখছেন? আমি কিছুই করিনি, ভেঙে চলে গেছে না? বড় যখন ডিভাইসে দেখাচ্ছে তখন এই ওইভাবেই নিচ্ছে, ওইভাবেই নিচ্ছে, এই 4/8 ওইভাবেই নিচ্ছে, এই ভাগেই নিচ্ছে। কিন্তু যখন আমরা নিচে যাচ্ছি তখন কি অটোমেটিক কি এ 4 কলামটা তখন আর 4 কলাম থাকতেছে না, 12 কলামে নিচে, এটাও 12 কলামে নিচে। বুঝতে পারতেছেন কি? হ্যালো। তারপরে যদি আমরা এইভাবে আরও নেই, যে এটা হচ্ছে 4 দিলাম, এটাও 4 দিলাম, আরেকটা আমরা ইমেজ নেই, এটাতেও 4 দিলাম, এটাতে পুনরায় img1টাকে দেখাবো। কন্ট্রোল এস সেভ, রিলোড। দেখেন কোনো প্রবলেম ছাড়াই কি হয়েছে, সুন্দরভাবে ভিউ হচ্ছে। আবার বড় করি, দেখেন এটাও 4, এটাও 4, এটাও 4। তাহলে এই যে আমরা কন্টেন্টগুলো ডিপ ভাগ করা লাগতেছে না আর, যে ওর উইড এত হবে, এর উইড এত হবে, এর উইড এত হবে, এর ফ্লট লেফট হবে, রাইট হবে, এরকম আর চিন্তা করা লাগতেছে না। বুঝতে পারছেন সবাই? এটাই হচ্ছে গ্রিড সিস্টেম, এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। আবার আপনি এরকমও করতে পারেন যে আমি এই ছবিটা বাদ দিলাম, এই ছবিটাকে আমি 2 কলামে দেখবো, আমার এত কিছুর দরকার নাই। আর এটাতে আমি 8 কলামে দেখব, 10 কলামে দেখব। 8 আর 10, 2, 12। দেখেন আমি একটা লোগো দিতে চাচ্ছি, তাহলে 1 কলামের মধ্যে দিব, 1 দিয়ে দিলাম, এখানে 11 দিয়ে দিলাম। অবশ্যই মেনশন করতে হবে 12টা কলামেই, একটা রো নেওয়ার পরে 12টা কলাম যেন ফিক্সড হয়। দেখেন লোগো আকারে শো করতেছে। এই লেখাটা তুলে দিই,
বুঝতে পারছেন ব্যাপারটা সবার? আচ্ছা, আরো রো যদি ইউজ করি, মনে করেন এই এইটা হয়েছে তাই না, আরো রো যদি চাই তাহলে এই রো থেকে হেডার সেকশন গেল, আমরা এখন বডি সেকশন চাচ্ছি, তাহলে আবার এরকম নিলাম, আরেকটা রো নিতে হবে এখানে রো। এই যে রো এর মধ্যে রো নিলে আবার কি, আবার 12টা কলাম অ্যাক্টিভ হলো। বুঝতে পারছেন? দেখেন এই যে এটা নিচে, এটা এটাও যদি আমরা চেপে দেখি, দেখে দেখেন, দেখছেন কোনো প্রবলেম আছে? বুঝি নাই? হ্যাঁ, 12টা কলাম ফিক্সড আছে। হ্যাঁ, ওটা নেওয়া যাবে না, 12টা কলামের মধ্যে আমাকে কাজটা রাখতে হবে, তাহলে রেসপন্স। সবাই বুঝতে পারছেন? হ্যালো, কোশ্চেন করি, কে কে বুঝছেন? গিয়াসউদ্দিন ভাই বুঝতে পারছেন? গিয়াসউদ্দিন ভাই বুঝতে পারছেন? গিয়াসউদ্দিন ভাই বুঝতে পারছেন? হানজালা আসিফ, কৃষ্ণ, আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, কৃষ্ণচন্দ্র দেখতে পাইছেন বা বুঝতে পারছেন? হ্যালো, ফরাদ হোসেন, ঠিকই তো আছে। লার্জ, এটা দিলে 6 কলাম নিচ্ছে না, তার মানে ওদের মেবি আপডেটে আছে, এই জন্য হচ্ছে না। ঠিক আছে, ওই এস এম এমডি যেরকম করলাম ওইটাও একই রকম ভাবে আমরা যদি ডিফাইন করে দিতে চাই, যত দূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কি, এটা মেবি ওদের সিস্টেমে এখনো ডেভেলপ প্রবলেম আছে, সেটার জন্য। এই হলো বিষয়। আর কোনো কোশ্চেন আছে কারো? কারো কোনো কোশ্চেন নেই? গ্রেট বাদ। হ্যাঁ, না না, ওদের তৈরি করাই আছে, দেখেন এখন দেখেন, এখন আমরা টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি দেখি। আমরা এখন টাইপোগ্রাফিটা দেখি, মানে লেখা দিতে চাইলে কেমন হবে দেখি।
এই যে দেখেন আমরা H1 H2 লিখতাম না, H1 লিখলে একটা মিনিমাম সাইজ চলে আসতো, ঠিক কিনা? বুঝতে পারছেন? আমরা যদি এখন বুটস্ট্র্যাপের H1 H2 ইউজ করতে চাই, তাহলে একটা ক্লাস ইউজ করতে হবে এইচ এর ভিতরে। আচ্ছা, টাইপোগ্রাফিটা দিয়ে এখন আমি ভালো বুঝাতে পারবো না, বা আপনারাও বুঝতে পারবেন না। দেখেন, টেবিলটা আমরা নেই বা ফর্মটা নেই, দেখেন এটা খুব ভালো বুঝতে পারবেন, সহজে বুঝতে পারবেন। তারপরে আমরা টাইপোগ্রাফি যাব, এটা দিয়ে বুঝাই, আপনারা আবার সহজে বুঝবেন। নেট খুব স্লো হয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, রেজওয়ান আমিন, শুনতে পাচ্ছেন? রেজওয়ান ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার ওই যে নেট নেট গেছিল তো, তাই। আচ্ছা, আমি টেবিল দিয়ে বুঝাচ্ছি, সেটা বুঝতে খুব সহজ হবে। টাইপোগ্রাফি একটু ঝামেলা লাগে, তো আমরা আগে টেবিলটা দেখে আসি। যদি টেবিল নেই তাহলে কি কি কল করতে হবে ক্লাস। দেখেন, এত স্লো হলে হয়? কালারিং করি। দেখেন, আমরা নর্মাল টেবিল এবং ওদের বুটস্ট্র্যাপের স্টাইল করা টেবিল, এই দুটা নিয়ে আমরা দেখব। আমরা এই 6 কলামের এবং এই 6 কলামে দুইটা বিভক্ত করলাম, করে প্রথম 6 কলামে ওদের টেবিল রাখলাম, ওদের স্টাইলকৃত টেবিল। দেখি কি দেখা যায়। রিলোড। দেখেন, এটা ওদের স্টাইলকৃত টেবিল, দেখছেন? আমাদের টেবিল কি এরকম হতো? এখন দেখি আমরাও একটা টেবিল তৈরি করি। এই টেবিলটাই আমরা করে রাখলাম, এই কলাম, এই 6 কলামের টেবিল। আচ্ছা, এই 6 কলামের এখন ওদের যে ক্লাসটা লিঙ্ক করে দেওয়া আছে, এই যে টেবিল হোভার, এটা আমি তুলে দিলাম। জাস্ট আমাদের টেবিলটা দেখেন, দেখেন আমাদের টেবিলের অবস্থা দেখছেন? এটা হলো আমাদের টেবিল, এটা হলো ওদের টেবিল। তাহলে বুঝতে পারছেন ওদের টেবিল আর আমাদের টেবিল, বা এরকম অনেক কিছু কাজ আছে। ওদের এত সুন্দর সুন্দর স্ট্রাকচার করাই আছে, শুধু আমরা সেগুলো ইউজ করব। যেমন বাটন, আমি একটা বাটন নিতে চাচ্ছি, এই টেবিলের পর আমি একটা বাটন নিতে চাচ্ছি। বাটন, বাটনের একটা ক্লাস দেব হচ্ছে বিটিএন, বিটিএন সাকসেস। কন্ট্রোল এস, রিলোড, ভ্যালুটা দিয়ে দিই
সাবমিট। দেখেন এইরকম স্ট্রাকচারে চলে আসছে। আমি শুধু ওদের ক্লাসের কল করছি, এটা হলো ওদের ক্লাস। বাটন নামে বিটিএন সাকসেস নামে দুইটা ক্লাস আছে। এই দুইটা ক্লাস যদি আমরা ইউজ করি এরকম স্টাইল আসবে। আবার আরেকটা বাটন আছে এরকম ডেঞ্জার নামে, সাকসেসের জায়গা ডেঞ্জার। দেখেন ডেঞ্জার আবার এরকম। আবার আরেকটা বাটন আছে ইনফো। দেখেন ইনফোটা আবার কেমন, দেখেন বুঝতে পারছেন? হ্যালো, তো এরকম এরকম করে ওদের তাহলেও না না যাবে, যাবে অবশ্যই যাবে। আপনার তখন ইনলাইন কোডিং করতে হবে বা ওদের কোডিংটা অ্যাক্সেলোরেট করতে হবে। আরও অনেকগুলো আছে, 4টা না 5টা আছে। তো আমি এটার একটা ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দিব, বুঝতে পারছেন? সেই ডকুমেন্টগুলো দেখলে ওখানে কোনটাকে কি বলে ডাকতে হবে, সাকসেস কেন ইউজ করলে কি হবে, তারপরে কি কি জিনিস নিতে পারবো, শুধু টেবিলে নিতে পারবো, বাটনে নিতে পারবো না আরও কিছু, এরকম অনেক কিছু আছে। যেমন এখানে আমরা টেবিল ইউজ করছি, তাই না? টেবিল 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 হোভার, আবার টেবিল সাকসেস নামে মেবি নাই, ট্রাই করে দেখি। এই যে সাকসেস নামেও আছে, দেখেন এরকম। টেবিলেরও অনেক স্টাইল আছে। সাকসেস নিলে একরকম দেখাবে, ইনফো নিলে একরকম দেখাবে। আমি ইনফো নিলাম, দেখেন ইনফো হলো এরকম কালার, নিচে হলো একটা হাইড উইথ সব কিছু ডেকোরেশন করা আছে। আমাদেরটা নাই, আমাদেরকে এটা ডেকোরেশন করতে হবে। তাহলে সময় কম লাগলো না, আমাকে রেসপন্সিভও করতে হচ্ছে না, আমাকে এটা রেসপন্সিভও করতে হচ্ছে না। জাস্ট তাদেরটা ইউজ করলাম, কলাম ওয়াইজ ইউজ করছি, আর দেখেন অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। এইভাবে আমরা কি কি আছে আমাদের ইয়েকে দেখি। ফ্রেমস, ফ্রেমস কীভাবে ইউজ করব, বাটন কীভাবে, ইমেজ কীভাবে। আমি একটা সুন্দর দিয়ে দিচ্ছি, ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, আপনারা সেইটাতে খুব সুন্দরভাবে পাবেন এই জিনিসগুলো, সেটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আমি তাহলে স্টপ করে দিই আপাতত। আপনাদেরকে আমি একটু ফাইলটা খুঁজি। হ্যাঁ সব কিছু ওখানে দেওয়া আছে। আমি তাহলে ওই জিনিসটা বের করি আমি। আচ্ছা তাহলে একটা ডিভ নিতে হবে, সেই ডিভের নাম দিতে হবে ড্রপ ডাউন। তারপরে বাটনের ভিতরে আবার ক্লাস নেওয়া লাগবে, কি বিটিএন প্রাইমারি। প্রাইমারি বলতে ওই যে কালারটা আমি বুঝালাম না, কালার দেখালাম না, এটা এখানে কি দেওয়া আছে, প্রাইমারি দেওয়া আছে। আমি সাকসেস দিয়ে দেখি, সাকসেস দিলাম, কন্ট্রোল সেভ, দেখেন এই যে দেখছেন সাকসেস কালার। তার মানে এই 3টা জিনিস ডিপেন্ড করতেছে আপনার কালার বা স্টাইলটা, এইটা। তারপরে আবার ক্লাস দেওয়া আছে কি ড্রপ ডাউন টু গোল, কারণ এখানে ক্লিক করলেই নেমে আসতেছে, ক্লিক করলেই চলে যাচ্ছে, এটাকে ট্রু গোল বলা হয়। একটা জিনিস দিয়ে যখন 2টা কাজ হয় তখন সেটাকে বলা হয় ট্রু গোল, এটা তো জানেন নাকি? তো এই বাটনটাতে আমরা ট্রু গোল আনার জন্য এই যে এখানে একটা কোনা, এইটা আনার জন্য এই ট্রু গোলটা ইউজ করব। যদি আমরা এটা ইউজ না করি, দেখেন সেভ, ওইটা আর নাই, দেখছেন শুধু একটা নর্মাল বাটন, নিচে এগুলো আসতেছে, নিচে আবার আসতেছে, কিন্তু ওই চিহ্নটা নাই। তো এইটাকে ওই ট্রুগল করার জন্য দেখেন একটা ক্লাস অ্যাড করতে হচ্ছে। তারপরে টাইপটা কি বাটন ডাটা টুগল মানে ডাটা কোন ডাটা নিয়ে কাজ করবে, ড্রপ ডাউনকে নিয়ে কাজ করবে। ড্রপ ডাউনগুলো কী কী এখন দেখেন। ডিভ, ড্রপ ডাউনগুলো দেওয়ার জন্য আরেকটা ক্লাস নিতে হবে বা ডিভ নিতে হবে, ড্রপ ডাউন মেনু নামে। আমি যদি এটা না নেই তাহলে দেখেন এই মেনুগুলো
আসবে না। এই যে দেখেন ড্রপ ডাউন হলো না, মেনু আসছে কিন্তু ড্রপ ডাউন হয়নি, দেখাই যাচ্ছে, সব সময় দেখা যাচ্ছে। তো এই জন্য এটাকে ড্রপ ডাউন করতে হবে, তাহলে দেখেন এখন সব সময় দেখা যাবে না, এক সময় দেখা যাবে কখন ক্লিক করলেন। এই যে তারপরে আইটেমগুলো কি, আইটেম দেওয়ার জন্য আরেকটা ক্লাস যে ড্রপ ডাউন আইটেম, তার ভিতরে লিঙ্ক থাকলে লিঙ্ক, তারপর এখানে কি লিখবেন, ফার্স্ট মেনু। দেখেন তাহলে এইভাবে প্র্যাকটিস করবেন, কয়েকটা প্র্যাকটিস করবেন, এই বাটনেরটা একটু বেশি প্র্যাকটিস করবেন কারণ বাটনটা বেশি নিতে হয়। এই ড্রপ ডাউন বাটন দেখবেন, এই যে এটা লাগবে, এটাকে প্রেজেন্টেশন করার জন্য এটা লাগবে, আর এগুলো যে কোনো একটা বাটন পালেই হবে। কারণ আমরা কালারটা ফ্যাক্ট না, কালার তো ডিপেন্ড করতেছে ক্লাস নাম। সাকসেস, এটা সাকসেস দিচ্ছি, যদি ডেঞ্জার দিতাম ডেঞ্জার তাহলে কী হতো, লাল হতো। তো এক একটা যখন ডিলিট বাটন তৈরি করব তখন আমরা এই কালার, যখন আমরা সাবমিট বাটন তৈরি করব তখন আমরা কি দিব, এরকম কালার দিব। এই যেখানে আবার দেওয়া আছে কি কি বাটন আছে, দেখেন কত কালারের উপরে, তাহলে দেখি, এই যে দেখেন কি বিটিএন প্রাইমারি, প্রাইমারি দিলে এই যে প্রাইমারি, এতগুলো বাটন আছে, এতগুলো স্টাইলের। তারপরে কি সেকেন্ডারি, তারপরে সাকসেস, তারপরে ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট, ডার্ক, লিঙ্ক, এতগুলো বাটনের মধ্যে আপনার যখন যেটা যেভাবে দরকার আপনি ইউজ করতে পারবেন। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমি ফাইলটা, ফুল ফাইলটা কম্প্রেসড করে দিয়ে দিব আপনাদেরকে। আপনারা কয়েকটা জিনিস প্র্যাকটিস করবেন, যেমন বাটন, ইম্পর্টেন্ট হচ্ছে বাটন, নেটবার, ফর্মস, ইনপুট গ্রুপ, অ্যালার্টস, টেবিলস, তারপরে হচ্ছে মডেলস। আপনারা আপাতত কালকে প্র্যাকটিস করবেন হচ্ছে নেটবার, বাটনস, আর কি কি আছে আমাদের টপিকস, ফর্ম আছে, টেবিল আছে, বাটন আছে, ইমেজ আছে। আর এইগুলো হয়ে যাওয়ার পর বুঝতে পারলে আপনি এই যে এই দুইটা জিনিস দেখেন, কোড আর হলো টাইপোগ্রাফি, বুঝতে পারবেন, একটা নিয়ে ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। তাহলে এটা আমি দিয়ে দিলাম নাকি? হ্যাঁ বুস্টআপ মানে যে, হ্যাঁ বুস্টআপ মানে যে ওই যে আপনার ক্লাসগুলো মনে রাখার জন্য এটা, ঠিক আছে, যে কোন ক্লাস আমি এখন বাটন নেব, বাটনের জন্য কি ক্লাস ইউজ করব, দিস ইজ ফ্যাক্ট। তাহলে ওই যে আপনার কাজ, ক্লাস মনে থাকলো যে বিটিএন নিতে হবে, আর বিটিএন এর পর কি নিতে হবে, একটা হচ্ছে নাম দিতে হবে কালারের জন্য, প্রাইমারি, সেকেন্ডারি, ডেঞ্জার, ইনফো, লিঙ্ক, ডার্ক, লাইট, তাই না? এই কটা মনে থাকলে হয়ে যায়, আপনি যে কোনো জায়গায় বুস্টআপের বাটন ইউজ করলেন, আপনাকে বিপুলভাবে কষ্ট তৈরি করতে হলো না। ওকে, সেটা তো ওভাররাইট, এটা তো করবই, এটা তো আমরা করবই, কত কিছু জানতে হবে, একটু ওয়েট করেন, কত কিছু জানতে হবে দেখেন, সব কিছুই ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা।